আজ থেকে মাত্র 1 কিংবা 2 বছর আগেও এমন একটি পরিবেশ বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি। কারণ পুরাটা বাংলাদেশকে একটা জীবন্ত জেলে পরিণত করা হয়েছিল। একটু আগেই আপনাদের সামনে একটা ছবি এখানে আপনারা দেখেছেন। তিনি আমাদের ভাই, প্রিয় ভাই জনাব এটিএম আজহারুল ইসলাম। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে। এই ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের ভিতরের জবাব সরকারকে দিতে হবে। আমরা কোনো ধানাই পানাই চাই না। নিষ্কলুষ এই জননেতাকে জনগণের বুকে ফিরিয়ে দিন। জনগণের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন। এই নিষ্কলুষ মানুষগুলোকে অপরাধী গায়ের জুড়ে সাজিয়েছিল যারা, আল্লাহ তাআলা আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদেরকে গায়েব করে দিয়েছেন। এরা হাজারো মায়ের বুক খালি করেছে, হাজারো বোনকে বিধবা করেছে, হাজারো সন্তানকে এতিম বানিয়েছে। জায়গায় জায়গায় নাগর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালা এরা তৈরি করেছিল। তাদের পুরা শাসন আমল জুড়ে মানুষকে সুশাসন দেয় নাই। সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। তারা বলতো বাংলাদেশ এখন শান্ত। আমি বলতাম হ্যাঁ ঠিকই, বাংলাদেশ শান্ত, তবে এটি সে জীবন্ত বাংলাদেশ নয়, এটি একটা গুরুস্থান। গুরুস্থানে মুর্দারা যেমন কথা বলে না, বলতে পারে না, বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠ থেকে তাদের কণ্ঠের ভাষা হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল। কথা বলার অধিকার ছিল না। প্রতিবাদ করলেই প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙে পড়ত। 15.5 বৎসরে তারা খুন করেছে, গুম করেছে, তারা ধর্ষণ এবং লুণ্ঠনের মহারাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজ দিয়ে জায়গায় জায়গায় বাংলাদেশকে নাপাক করেছে। সবচেয়ে বড় আঘাত দিয়েছে তারা বাংলাদেশ জামাতে ইসলামের উপর। রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামাতকেই বাছাই করে নিয়েছিল। আমাদের মাথার তাজ 1-2 জন করে 11 জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। 5 জনকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সহ 6 জনকে জেলের ভিতর মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। শুধু এই কয়টা হত্যাকাণ্ডের নয়, ক্ষমতা আসার পর ঢাকার পিলখানায় 57 জন প্রতিশ্রুতিশীল, চৌকস, দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তারা হত্যার মিশন শুরু করেছিল। আর এই মিশনের পরিসমাপ্তি না টেনেই বাংলাদেশকে পিছনে ফেলে বাংলাদেশকে ত্যাগ করে গেল বছরের 5ই আগস্ট তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তারা না বলতো অমুক পালায় না। জাতি জানতে চায় তো আপনি কি করেছেন? আপনি পালান নাই তো করেছেনটা কি একটু বলবেন? কে পালায় দেশ থেকে? যে তার মাটি এবং মানুষকে ভালোবাসে সে কি দেশ ছেড়ে কখনো পালায়? যাদের মাটি এবং মানুষের প্রতি কোনো দায় নেই, দরদ নেই, ভালোবাসা নেই, এই বসন্তের কোকিলেরই যখন তাদের সময় তাকে কুহু কুহু ডাকে, আর যখন অপকর্মের
শাস্তির মুখোমুখি হয় তখন দেশ ছেড়ে পালিয়ে যায়। ওই আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে দফায় দফায় বিচারের নামে অবিচার করে ফাঁসি দিয়েছেন। কেউ তো এই দেশ থেকে পালানোর চেষ্টা করেন নাই। জনাব মীর কাসেম আলী, তিনি তো আমেরিকায় ছিলেন। তার পরিবারের সদস্যরা, তার কোনো শুভাকাঙ্ক্ষীরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, বাংলাদেশে ফিরে আসবেন না এখন। তিনি বলেছিলেন কেন? বলেছে যেমন করে আপনার সমতুল্য অথবা সিনিয়র নেতৃবৃন্দকে জুলুম নির্যাতন করছে, আপনাকেও ছাড় দেবে না। তিনি বলেছিলেন আমি বাংলার মাটির সন্তান, আমার আল্লাহ আমার দেশে পয়দা করেছেন, আমি বাংলাদেশে ফিরে যাব, আমি আদালতে মোকাবেলা করব, কাঠগড়ায় দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তিনি জেনে শুনে ফাঁসির রশি তার গলায় ঝুলতে পারে এইটা জেনেও তিনি যেহেতু নিষ্কলুষ ছিলেন, নিরপরাধ ছিলেন, তার দুঃসাহস এবং সৎ সাহস ছিল। তিনি দেশকে ভালোবাসতেন, তিনি দেশকে বদলানোর, যুবকদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার তিনি ছিলেন এক মহাকারিগর। তাই মৃত্যু জেনেও তিনি দেশে এসেছিলেন। আপনারা পালিয়ে গেলেন কেন? আর গেলেন তো গেলেন, শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাইলেন। কোন দরকার ছিল? সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, আপনি হয়ে গেলেন দলবাজ। একজন নেতার বিরুদ্ধে ফাঁসির একটা অর্ডার দেন, আর ওই রাত্রেই যে ট্যাক্সুতে গাল ফুলিয়ে ফুলিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলেন। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।